নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি সৈয়দ মুস্তাফা সিরাজের একটি খুব মজার ভুতুড়ে গল্প, ভূতে মানুষে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, সৈয়দ মুস্তাফা সিরাজের একটি খুব মজার ভুতুড়ে গল্প, ভূতে মানুষে। একালের লেখকদের এই এক ঝামেলা। পুজো সংখ্যা পত্রপত্রিকা বেরিয়ে যাওয়ার পর থেকেই সম্পাদক মশাইদের তাগিদ শুরু হয়ে যায়। পরের বছর পুজো সংখ্যার জন্য জানুয়ারির মধ্যেই লেখা চাই। সেবার জানুয়ারি পেরিয়ে মার্চ মাস এসে গেল, কিন্তু আমার কলম যেন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করে বসল। আসলে মগজ একেবারে খালি, লেখা বেরুতে চায় না। প্রায় হাল ছেড়েই দিয়েছিলুম, কিন্তু গোদের ওপর বিষ ফোঁড়া। মার্চের মাঝামাঝি হঠাৎ আমার এক বন্ধু সন্দীপ এসে সোল্লাসে বলল, কেল্লা মার দিয়া। বললাম, কি ব্যাপার? তোকে আমি বলেছিলুম না আগামী পুজোয় একটা পত্রিকা বের করব? টাকার জোগাড় হয়ে গেছে, এবার আর আমাকে রাখে কে? পত্রিকার নামও ঠিক করে ফেলেছি, বুঝলি? সন্দীপ কবে পত্রিকা বের করবে বলেছিল সেটা আমার মনে পড়ল না। বললুম, ভালো, খুব ভালো খবর। তা পত্রিকার কি নাম ঠিক করলি? সন্দীপ একগাল হেসে বলল, ভূত ভূতুম। অবাক হয়ে বললুম, ভূত ভূতুম? তার মানে ভূতের গল্পের পত্রিকা করবি নাকি? হ্যাঁ, তবে শুধু গল্প নয়, প্রবন্ধও থাকবে, পদ্য থাকবে, উপন্যাস থাকবে। আর সেই উপন্যাস তোকেই লিখতে হবে। টাকার কথা ভাবিস না, লেখকদের আমরা উপযুক্ত দক্ষিণাই দেব। ওর কথা শুনেই আমার মাথা ভোঁ ভোঁ করছিল। সন্দীপ যেমন জেদি তেমনি গোয়ার গোবিন্দ। করুণ মুখে বললুম, সন্দীপ, তোর পত্রিকায় লিখে কি টাকা নিতে পারি? কিন্তু কথাটা কি জানিস, ভূতের আর একটুও চাহিদা নেই। সেই মানধাতার আমল থেকে ভূত নিয়ে এত লেখালেখি হয়ে গেছে যে পাঠক ভূতকে আর একটুও ভয় পায় না। তাছাড়া স্বনামধন্য ত্রৈলোক্য মুখোপাধ্যায় ভূতের সার কথা লিখে গেছেন। এদিকে নতুন ভূত হলেও নয় কথা ছিল, পুরনো ভূতেরা বাসি হয়ে পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। কাজেই সন্দীপ আমার কথায় বাধা দিয়ে বলল, কি যে বলিস তুই, আমার আইডিয়াটাই তো তাই অন্যরকম। তুই নতুন ভূতের কথা বললি। হ্যাঁ, সেই আনকোড়া নতুন ভূত নিয়েই শারদিয়া ভূতভূতুম পত্রিকা বের করতে চাই। তুই একদিন অন্যরকম ভূতের গল্প লিখেছিস, এবার নতুন রকমের ভূত নিয়ে একখানা উপন্যাস তোকে লিখতেই হবে। তুই একালের ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় হয়ে যাবি। হতাশ হয়ে বললুম, ভাই সন্দীপ, তোকে খুলেই বলি, এবার মানুষ নিয়েই কোনো লেখা আসছে না, তো ভূত। আহা, নতুন ভূত! কিন্তু নতুন ভূত পাচ্ছি কোথায়? আমার মগজ একেবারে খালি। কল্পনার যন্ত্রটা মগজের মধ্যেই থাকে, সেটাই বিগড়ে গেছে। কল্পনা ছাড়া কি লেখা হয়? সন্দীপ একটু চুপ করে থাকার পর গম্ভীর হয়ে বলল, বুঝেছি। কলকাতায় তোর এই ঘরে বইপত্তরের আবর্জনার মধ্যে বসে কি আর লেখা আসে? তোর প্রবলেম আমি বুঝেছি। এক কাজ কর, বীরভূম জেলার ঘুমঘুমিতলায় আমার ঠাকুরদার পৈতৃক একটা বাড়ি আছে। নিরিবিলিতে দোতলা বাড়ি, পিছনে পুকুর আছে। এই বসন্তকালে প্রকৃতি, পরিবেশ আর পাখি টাখির ডাক, মানে ওয়ান্ডারফুল জায়গা। বিশেষ করে লেখকদের লেখার জন্য অত সুন্দর জায়গা আর কোথাও নেই। বাড়িটার কেয়ারটেকারের নাম কালাচাঁদ।
আমরা যখন ওখানে বেড়াতে যাই তাকে কালা চাঁদ খুড়ো বলে ডাকি। ডান পিঠে লোক, খুড়ো বললে খুব খুশি হয়। তুই আজই ওখানে চলে যা, 1 মাস 1.5 মাস যতদিন খুশি থাকবি, লিখবি। তার চেয়ে বড় কথা, নতুন ধরনের ভূত দেখতে পাওয়ার চান্স ওখানে 99%। সন্দীপের কথা আমার মনে ধরল। ওর পত্রিকার জন্য ভূতের উপন্যাস না লেখা হোক, স্থান বদলের দরুন আমার মগজে কল্পনা শক্তিটা ফিরে আসবার সম্ভাবনা প্রচুর। তাই রাজি হয়ে গেলুম। সন্দীপ এসটিডি ফোনে ঘুমঘুমিতলায় তার বাবার বন্ধু এক ডাক্তারবাবুকে জানিয়ে দেবে এবং তিনি কালাচাঁদকে আমার যাওয়ার খবরটা দিয়ে রাখবেন। হাওড়া স্টেশনে 12টা 5-এর ট্রেনে চেপে আমাকে নামতে হবে হিংলাডিহি স্টেশনে। সেখান থেকে বাসে চেপে ঘুমঘুমিতলা পৌঁছব। স্টেশন থেকে 18 কিলোমিটার দূরত্ব। বাস স্টপে কালাচাঁদ থাকবে। সন্দীপ চলে যাওয়ার সময় আবার বলে গেল, প্রথমে কিন্তু আমার পত্রিকার জন্য উপন্যাস লিখতে বসবি। পরে বুঝতে পেরেছিলুম সন্দীপ ভূতভূতুম পত্রিকার শারদীয়া সংখ্যার জন্য আমার উপন্যাস সর্বাগ্রে পেতে চায়। তাই আমাকে সে তার গাড়িতে চাপিয়ে হাওড়া স্টেশনে পৌঁছে দিয়েছিল এবং ট্রেনেও তুলে দিয়েছিল। যে ট্রেনের হিংলাডিহিতে 3:30 নাগাদ পৌঁছনোর কথা, সেই ট্রেন গদাই লস্করি চালে চলতে চলতে পৌঁছল 4:15-তে। বেরিয়ে গিয়ে বাস স্ট্যান্ডে ঘুমঘুমিতলার বাস খোঁজ করলুম। সেখানে প্রচণ্ড ভিড়। কয়েকটা বাস দাঁড়িয়ে আছে এবং সবগুলোই ভিড়ে ততক্ষণে ঠাসা হয়ে গেছে। আরও লোক গিয়ে বাদুড়ঝোলা হয়ে ঝুলছে। অবস্থা দেখে দমে গেলুম। ঘুমঘুমিতলার বাসের খোঁজ যার কাছে নিচ্ছি সেই বলছে ও পাশে দেখুন। আমার কাঁধে প্রকাণ্ড ব্যাগ আর হাতে ব্রিফকেস। আমার বাসটারও যদি ওই রকম অবস্থা হয়, কেমন করে আমি তাতে চাপবো সেটাই বুঝতে পারছিলাম না। সেই সময় বেঁটে গোলগাল চেহারার ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোককে দেখতে পেলুম। তার কাঁধে একটা কাপড়ের নকশাকাটা ব্যাগ। তিনি এক প্রান্তে চুপচাপ দাঁড়িয়েছিলেন, মাথায় টাক, মুখে কেমন একটা হাসি। তার কাছে গিয়ে খোঁজ করতেই তিনি সহাস্যে বললেন, একটু অপেক্ষা করুন, খবর নিয়েছি। যন্তর বিগড়ে জয়মাতারা এখন মানুবাবুর গ্যারেজে আছে, মিস্ত্রিরা হাত লাগিয়েছে। বুঝলেন না, একটা ট্রিপ ফেল করলে মালিকের হেভি লস। বুঝলুম বাসটার নাম জয়মাতারা। ভদ্রলোকের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করলুম। আপনি কোথায় যাবেন? ভদ্রলোক মুচকি হেসে বললেন, আপনি যেখানে যাবেন তা মশাইয়ের আশা হচ্ছে কোত্থেকে? কলকাতা থেকে। ঘুমঘুমিতলায় কাদের বাড়ি যাওয়া হবে? চাটুজ্জে মশাইদের বাড়ি। বাড়িটার নাম গিরিবালা ভবন। তাই বলুন। অবনী চাটুজ্জে এখন কলকাতায় চলে গেছে। অবনী স্কুলে আমার ক্লাস ফ্রেন্ড ছিল। তা মশাই কি অবনীর আত্মীয়? না, অবনী বাবুর ছেলে সন্দীপ আমার বন্ধু। সন্দীপ মানে শানু আপনার সঙ্গে আসেনি? সে এখন ব্যস্ত, আমি একা এসেছি। ভদ্রলোক কেন কে জানে মুচকি হাসলেন। তা ভালো, কালাচাঁদ আছে, গন্ডগোল পড়লে সে একাই 100। একটু চমকে উঠেছিলুম। গন্ডগোল মানে? কিসের গন্ডগোল? ও কিছু না বলে ভদ্রলোক রাস্তার দিকে তাকালেন। রেডি হন, জয়মাতারা আসছে মনে হচ্ছে। প্লিজ আমাকে বাসে উঠতে আপনি যদি একটু সাহায্য করেন। আলবাত করব, আমার বাল্যবন্ধুর ছেলের বন্ধু আপনি। এক কাজ করবেন, আপনি আমার পেছনে আঠার মতো সেঁটে থাকবেন। ছেড়ে গেলেই বিপদ। সেঁটে থাকলে দেখবেন ঠিক বাসের মধ্যিখানে পৌঁছে গেছেন। আগে থেকে সাবধান করে দিলুম।
একটা খালি বাস হর্ন দিতে দিতে এসে দাঁড়ানো মাত্র আমি সত্যিই খালি বাঁ হাত দিয়ে ভদ্রলোকের পেটের দিকটায় জড়িয়ে ধরেছিলুম। তারপর যেন ঝড় প্লাবন মহাপ্রলয়ের মধ্যে দিয়ে অসহায় হয়ে প্রায় ভেসেই চললুম। এরপর কি ঘটল বুঝলুম না। একসময় দেখলুম আমি সেই ভদ্রলোকের পাশে চিঁড়ে চ্যাপ্টা হয়ে বসে আছি। না, কাঁধের প্রকাণ্ড ব্যাগটা ঠিকই আছে, তবে ভদ্রলোকের পেটের ওপর আছে এই যা। হাতের ব্রিফকেস দুপায়ের ফাঁকে যখন ঢুকে গেছে, ভদ্রলোক শ্বাস প্রশ্বাসের মধ্যে বলে উঠলেন, জয় মা তারা। আমিও মনে মনে বললুম, জয় মা তারা। বাসটার মধ্যে মানুষ আর জিনিস ঠেসে প্রায় দলা পাকিয়ে আছে। পিঠে খোঁচা খেয়ে অতি কষ্টে মুখ ঘুরিয়ে দেখলুম বাইরে বাদুর ঝোলা হয়ে লোকেরা ঝুলছে। ভেতরের লোকেরা চেঁচাচ্ছে, বাস চালাও, বাস চালাও। বাসের ছোকরা অ্যাসিস্ট্যান্ট বাসের গায়ে থাপ্পড় মেরে হাঁক দিচ্ছে, ছেড়ে গেল, ছেড়ে গেল, বেলতলা, তেলতলা, ঝুমঝুমিতলা, ঘুমঘুমিতলা। যাত্রীদের চেঁচামেচিতে অবশেষে বাসের চাকা গড়ালো। কিন্তু এই যে দেখছি ভূমিকম্প হচ্ছে যেন, প্রচণ্ড ঝাঁকুনি আর মাঝে মাঝে কেমন গো গো গড়র গড়র বিদঘুটে শব্দ। জানালার বাইরে মানুষের মাথা, বাইরে কিছু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে সঙ্গী ভদ্রলোককে জিজ্ঞেস করলুম, পৌঁছতে কতক্ষণ লাগবে? তিনি হাই তুলে বললেন, রাস্তার বেহাল অবস্থা, আর 2 ঘন্টাও লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে, চিন্তা করবেন না। জয় মা তারা, জয় মা তারা। বলে তিনি চোখ বুজলেন এবং তার চিবুকটা বুকে বসে গেল। ঘুমিয়ে পড়লেন নাকি? খানাখন্দে পড়ে বাসের চাকা অদ্ভুত শব্দ করছে। বাসের গতি মন্থর। তারপর লক্ষ্য করলুম সেই অ্যাসিস্ট্যান্ট চিৎকার করে উঠছে। শুধু তলা শব্দটাই বুঝতে পারছি, আর বাসটা থেমে যাচ্ছে। ভাবছি এই বুঝি বাস খালি হলো, কিন্তু যতজন নামছে তার বেশি উঠছে। জোর ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, ঝগড়া চলেছে দুপক্ষের মধ্যে। অবশেষে আমার চোখ বুজে এলো। কি আর করা যাবে? লেখার স্বার্থে এই কষ্টটা না করে উপায় নেই। কষ্ট না করলে কি কেষ্ট মেলে? একসময় সঙ্গী ভদ্রলোকের খোঁচা খেয়ে চোখ খুলতে হলো। তিনি আমার ব্যাগটা আমার কোলে ঠেলে দিয়ে জয় মা তারা বলে উঠে দাঁড়ালেন। বাসে তখনও যথেষ্ট ভিড়। আমিও ভদ্রলোকের দেখা দেখি উঠে পড়লুম এবং 2-3 লোক আমাদের সিটে তখনই সশব্দে বসে পড়ল। তারপর ঠেলাঠেলি করে ভদ্রলোকের পিঠে আগের মতো সেঁটে থেকে দরজার দিকে এগিয়ে গেলুম। এতক্ষণে দেখতে পেলুম দরজার ধারে দাঁড়িয়ে কন্ডাক্টর টিকিটের পয়সা নিচ্ছে। ভদ্রলোককে 3 টাকা দিতে দেখে আমিও তাই দিলুম। অ্যাসিস্ট্যান্ট তলা তলা বলে চেঁচাচ্ছিল। কোন তলা তা বোঝা যাচ্ছিল না। অবশেষে বাস থামল। ভদ্রলোকের সঙ্গে আমিও নেমে গেলুম, কিন্তু আর কোনো যাত্রী নামল না। বাসটা চলে গেল। গাছের নিচে আবঝা আঁধারে দাঁড়িয়ে দেখি ভদ্রলোক এগিয়ে যাচ্ছেন। কাছে গিয়ে বললুম, ওহ, একটা সাংঘাতিক অভিজ্ঞতা হলো বটে, তবে আপনি না থাকলে। ভদ্রলোক আমাকে থামিয়ে খাক শব্দে হেসে বললেন, আরে কি কাণ্ড, আপনিও এই স্টপে নেমে পড়েছেন দেখছি। অবাক হয়ে বললুম, কেন? আপনিও তো ঘুমঘুমিতলায় নামবেন বলছিলেন। কি বিপদ, এটা তো ঝুমঝুমিতলা স্টপ। আপনি শোনেননি? আর ঝুমঝুমিতলা বলে চেঁচাচ্ছিল। সে কি, এটা ঝুমঝুমিতলা? হ্যাঁ মশাই, এই আকড়াগন্ডার বাজারে খামোকা বাড়তি 50 পয়সা খরচ করতে যাব কেন? ঘুমঘুমিতলা এই স্টপ থেকে মাত্র 1.5 কিলোমিটার।
ওই 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 দেখুন দেখুন, চাঁদ মামা উঠেছে, আর জ্যোৎস্নায় এটুকু পথ হাঁটতে হাঁটতে পদ্য রচনা করব। আমি একজন কবি, বুঝলেন তো। এ কোন পাগলের পাল্লায় পড়লুম? কিন্তু যা হওয়ার হয়ে গেছে, তাই বললুম, 1.5 কিলোমিটার জ্যোৎস্নায় হাঁটতে হাঁটতে কল্পনা শক্তি জাগারই কথা, তা আপনি কবি? বলতে পারেন বই কি, স্কুলের ম্যাগাজিনে পদ্য ছাপা হতো, এখন মফস্বল শহরের পত্রিকাতেও ছাপা হয়। খান কতক পদ্য দিতেই তো হিংলাডিহি গিয়েছিলুম। এবার আপনার নামটা জানতে পারি? আমার নাম তারাচরণ যশ। আপনার বন্ধু শানু আমার পদ্য শুনে বলেছিল, যদি কখনো পত্রিকা করি আপনার পদ্য সবার আগে ছাপবো যশ কাকা। 1.5 কিলোমিটার পথ হাঁটতে কথা বলাই ক্লান্তি থেকে বাঁচবার একমাত্র উপায়, তাই বললুম, আমিও তাহলে আপনাকে যশ কাকা বলবো। বলুন, ইচ্ছে যখন হয়েছে তখন বলুন। আচ্ছা যশ কাকা, শানুদের বাড়িতে কি গন্ডগোলের কথা বলছিলেন? এখন এই নিরিবিলি রাস্তায় রাত্রিকালে ও কথা বলা উচিত না। ভূত প্রেতের গন্ডগোল নয় তো? তারাচরণ যশ থমকে দাঁড়ালেন। রাম 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 রাম। পেছনে ঝুমঝুমি তলা, একটা বট গাছ আছে ওখানে, রাত বিরেতে পেতনি ঝুমঝুম শব্দে নুপুর বাজিয়ে নাচে, কাজেই রাম 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 রাম। তিনি আবার পা বাড়ালেন। বললুম, ঠিক আছে, আপনার একটা পদ্য শোনান বরং। যশবাবু হাসলেন। কদিন থেকে একটা পদ্য লিখছি, তবে শেষ লাইনটা কিছুতেই মেলাতে পারছি না, বড় সমস্যায় পড়েছি। আপনি তো কলকাতায় থাকেন, শিক্ষিত মানুষ, একটু সাহায্য করতে নিশ্চয়ই পারবেন। ঝোঁকের বসে বলে ফেললুম, আমি আগে পদ্যই লিখতুম, এখন অবশ্য গদ্য লিখি। শারদীয়া সংখ্যা পত্রপত্রিকায় লেখার জন্যই নিরিবিলি জায়গা খুঁজছিলুম। সন্দীপ ওদের গ্রামের বাড়ির কথা বলল, তাই চলে এলুম। যশবাবু যেন লাফিয়ে উঠলেন। বলেন কি, মশাইয়ের নাম? নামটা বানিয়ে বলতে হলো। আমার নাম কল্লোল গুপ্ত। বাহ, অপূর্ব নাম। শুনেছি শুনেছি মনে হচ্ছে, আপনার লেখাও পড়েছি মনে হচ্ছে। আপনি না বলে তুমি বললেই খুশি হব যশ কাকা। যশবাবু খুশি হয়ে বললেন, তাই বলছি, তা তুমি যখন পদ্য লিখতে এক সময়, তখন তুমি আমার অসমাপ্ত পদ্যটার একটা হিল্লে করতে পারবে। তাহলে বলি পদ্যটা? হ্যাঁ বলুন। যশবাবু গলা ঝেড়ে চাঁদের দিকে তাকিয়ে সুর ধরে বললেন, পাতু বাবু ছাতু খান অতি আহ্লাদে, জল্লাদ ধরে নিয়ে যায় প্রহ্লাদে, রামবাবু রেগে লাল, সন্দেশে কেন ঝাল। এবার যশবাবু থেমে গেলেন, শ্বাস ছেড়ে বললেন, শেষ লাইনটা মেলাতে হবে প্রথম লাইনের সঙ্গে, কিন্তু আহ্লাদে প্রহ্লাদের সঙ্গে মিলবে এমন কোনো শব্দই খুঁজে পাচ্ছি না। একটু ভেবে নিয়ে বললুম, পাতুবাবু ছাতু খান অতি আহ্লাদে, জল্লাদ ধরে নিয়ে যায় প্রহ্লাদে, রামবাবু রেগে লাল, সন্দেশে কেন ঝাল, ঝাল মেপে দেখি ওরে দাঁড়ি পাল্লা দে। যশবাবু এবার সত্যিই লাফিয়ে উঠলেন। বাহ, ঝাল মেপে দেখি ওরে দাঁড়ি পাল্লা দে, অপূর্ব অপূর্ব। আর ঝাল মেপে দেখি ওরে দাঁড়ি পাল্লা দে, মুখস্থ করি। হ্যাঁ, ঝাল মেপে দেখি ওরে দাঁড়ি পাল্লা দে। এক্ষুনি বাড়ি গিয়ে লিখে ফেলতে হবে, নইলে ভুলে যাব। ঝাল মেপে দেখি ওরে দাঁড়ি পাল্লা দে, ঝাল মেপে দেখি ওরে দাঁড়ি পাল্লা দে।
ঝাল মেপে দেখি ওরে, শর্টকাটে যাই রে দাড়ি পাল্লা দে। সুর ধরে বলতে বলতে তারাচরণবাবু বাঁদিকে ঘন কালো রঙের মধ্যে দৌড়ে অদৃশ্য হয়ে গেলেন। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলুম। একটু পরে বুঝতে পারলুম ওটা একটা আম বাগান। শর্টকাটে আম বাগানের ভেতর দিয়ে উনি বাড়ি গিয়ে এখনই লাইনটা লিখে ফেলবেন। কিন্তু কেন যে সন্দীপের ভূতভূতম পত্রিকার কথাটা বলিনি, বললে উনি আমাকে গিরিবালা ভবনে পৌঁছে দিতেন। নিজের বোকামিতে রাগ হচ্ছিল। ঘুমঘুমিতলায় কালাচাঁদ খুড়োর থাকার কথা, এখনও সেটা কত দূরে কে জানে। কয়েক পা এগিয়েছি, হঠাৎ পাশের একটা গাছের ছায়া থেকে কেউ রাস্তায় এসে করজোড়ে প্রণাম করে বলল, মশাই কি কলকাতা থেকে আসছেন? মশাই কি শানুবাবুর বন্ধু? বললুম, হ্যাঁ, তুমি কি কালাচাঁদ খুড়ো? জ্যোৎস্নায় লোকটাকে ছায়ামূর্তি বলে মনে হচ্ছিল। সে বলল, আজ্ঞে না, আমি কালাচাঁদ না, গোড়াচাঁদ, কালাচাঁদের মাস্তুতো ভাই। কই দিন আপনার মালপত্তর, আমি বয়ে নিয়ে যাই, আপনি আরামে হেঁটে আসুন। গোড়াচাঁদকে আমার কাঁধের ব্যাগ দিলুম। হাতের ব্রিফকেসটা সে প্রায় ছিনিয়ে নিল, কিন্তু সে এমনভাবে হাঁটতে থাকলো যে আমি তার সঙ্গ ধরতে হাঁপিয়ে উঠছিলুম। তাই বললুম, ও গোড়াচাঁদ খুড়ো, একটু আস্তে হাঁটো, এই খানাখন্দে ভরা রাস্তায় আছাড় খাবো যে। গোড়াচাঁদ গতি কমিয়ে মুখ ঘুরিয়ে হাসল। জ্যোৎস্নায় মানুষের দাঁত কি অত চকচক করে। সে সহাস্যে বলল, আমাকেও খুড়ো বলছেন? বাহ, আপনি খুব ভালো লোক। কালাচাঁদকে গ্রামের সব্বাই খুড়ো বলে, আমাকে কেউ খুড়ো বলেনি। আচ্ছা গোড়াচাঁদ খুড়ো, তারাচরণ যশমশাইকে তো তুমি চেনো? খুব চিনি, চিনি বলেই তো গাছপালার ছায়ার আড়ালে চুপি চুপি হাঁটছিলুম। কেন? আগে ওর পদ্য শোনার ভয়ে। গত আশ্বিন মাসে এক রাত্রিরে 101খানা পদ্য শুনিয়ে তবেই ছেড়েছিলেন। অগত্যা কি করব, আমিও কে বাবা, নামটি আমার গোড়াচাঁদ। রসিকতা করে বললুম, পাতব শেয়াল ধরার ফাঁদ, কাঁদবে শেয়াল হুক্কা হুয়া, যশমশাই ধরবে ধুয়া, ক্যা হুয়া ক্যা হুয়া। গোড়াচাঁদ থমকে দাঁড়িয়ে তেমনি চকচকে দাঁতে হাসল। ওরে বাবা, আপনি যে যশমশাইয়ের কর্তা বাবা দেখছি। বাহ, আমি এবার যশমশাইকে ছড়াটা শুনিয়ে ছাড়ব, এখনো উনি বাড়ি পৌঁছুতে পারেননি। বলে সে সুর ধরে আওড়ালো, নামটি আমার গোড়াচাঁদ, পাতব শেয়াল ধরার ফাঁদ, কাঁদবে শেয়াল হুক্কা হুয়া, যশমশাই ধরবে ধুয়া, ক্যা হুয়া ক্যা হুয়া। তারপর আমাকে হতবাক করে সে এই ছড়াটা সুর ধরে বলতে বলতে রাস্তার বাঁদিকে গাছপালার ভেতর উধাও হয়ে গেল। সম্বিত ফিরে পেয়ে চিৎকার করে ডাকলুম, গোড়াচাঁদ খুড়ো, গোড়াচাঁদ খুড়ো। তখনও তার ছড়াটা শোনা যাচ্ছিল, কিন্তু কেমন যেন খ্যানখ্যানে গলার স্বর। এবার আমার মনে হলো, সর্বনাশ, লোকটা ছিনতাইবাজ। চালাকি করে আমার ব্যাগ আর ব্রিফকেস হাতিয়ে নিয়ে পালিয়ে গেল। সে যেদিকে গেছে সেদিকে ছুটে গিয়ে তাকে ধরে ফেলা আমার পক্ষে অসম্ভব। তাই হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলুম। একটু পরে সামনে টর্চের আলো জ্বলে উঠল। তারপর আলোটা আমার ওপর এসে পড়ল। এবার বোধহয় ডাকাত আসছে। আতঙ্কে চেঁচিয়ে উঠলুম, কালাচাঁদ খুড়ো, কালাচাঁদ খুড়ো। ভারী গলায় লোকটা বলে উঠল, মশাই কি শানুবাবুর বন্ধু? মশাই কি কলকাতা থেকে আসছেন? এও যে গোড়াচাঁদের ভঙ্গিতে কথা বলছে। বললুম, হ্যাঁ, তুমি কে?
টর্চ নিভিয়ে লোকটা করজোড়ে প্রণাম করে বলল, আগে আমি কালাচাঁদ। বাস স্টপে আপনার জন্যে দাঁড়িয়েছিলুম। বাস চলে গেল, আপনি নামলেন না। তারপর আমার মনে হলো বাবুমশাই তো এ তল্লাটে নতুন আসছেন, ভুল করে ঝুমঝুমি তলায় নেমে পড়েননি তো? তাই দেখতে আসছিলুম। হঠাৎ কানে এলো কেউ গোড়াচাঁদ খুড়ো বলে চেঁচাচ্ছে। আমি চেঁচাচ্ছিলুম কালাচাঁদ খুড়ো। গোড়াচাঁদ আমাকে বলল সে তোমার মাস্তুতো ভাই, তুমি তাকে আমার খোঁজে পাঠিয়েছ। কি বিপদ? তা আপনার মালপত্তর কই? গোড়াচাঁদ খুড়ো নিয়ে পালিয়ে গেল। কালাচাঁদ ক্রুদ্ধ স্বরে বললেন, ওরে হতচ্ছাড়া, দেখাচ্ছি মজা। কথায় বলে না, স্বভাব যায় না মোলে। স্বভাব বাবুমশাই, স্বভাব। স্বভাব যায় না মোলে মানে? এখনো সব কথা থাক, চলুন, শানুদের বাড়ি এখান থেকে কাছে, আমার সঙ্গে আসুন। সে পায়ের কাছে টর্চের আলো ফেলে হাঁটতে থাকল। বাঁদিকে একটা অনাবাদি মাঠের পথে আমরা হেঁটে যাচ্ছিলুম। যেতে যেতে এতক্ষণে দেখলুম কালাচাঁদের এক হাতে লাঠি আছে। আবার ভয় পেলুম, লাঠির ঘায়ে আমাকে মেরে মানিব্যাগ হাতিয়ে নেবে না তো? এ কি সত্যি সন্দীপদের বাড়ির কেয়ারটেকার কালাচাঁদ, নাকি কোনো ডাকাত? নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে লাঠি তুলবে। আমি তৈরি হয়ে হাঁটছিলুম। কিছুক্ষণ পরে একটা পুকুরের পাড়ে উঠে সে বলল, এই পুকুরটা শানুদের, ওই দেখুন ওদের বাড়ি। দোতলা বাড়িটাতে বিদ্যুতের আলো জ্বলছে দেখে সাহস ফিরে পেলুম। বললুম, ঘুমঘুমি তলায় ইলেকট্রিসিটি আছে দেখছি। আগে হ্যাঁ, বছর 3 হলো ইলেকট্রিরি এসেছে। জোরে শ্বাস ছেড়ে বললুম, কিন্তু আমার ব্যাগ আর ব্রিফকেসের কি হবে খুড়ো? কালাচাঁদ হাসল। আগে ও নিয়ে ভাববেন না, গোড়াচাঁদ আমাকে খুব ভয় করে। বলে সে চেঁচিয়ে উঠল, এই হতচ্ছাড়া, বাবুমশাইয়ের মালপত্তর দোতলার ঘরে রেখে তবে যে চুলোয় যাবি যা, নইলে এক্ষুনি মোনা ওঝাকে ডেকে আনবো। সেদিনের মতো তোকে সে তাল গাছের ডগায় দাঁড় কাক করে বসিয়ে রাখবে। গোড়াচাঁদকে আমি দেখতে পাচ্ছিলুম না। পুকুরের পাড়ে অজস্র তাল গাছ। পশ্চিম পাড় দিয়ে ঘুরে গিরিবালা ভবনের গেটে পৌঁছেছি। হঠাৎ দেখলুম একটা ছায়ামূর্তি বাড়ির পূব দিকে উধাও হয়ে গেল। কালাচাঁদ গেটের তালা খুলে বলল, এ গ্রামে চোর ডাকাত নেই বাবুমশাই। গোড়াচাঁদেরও চুরি ডাকাতি করা স্বভাব ছিল না। স্বভাব বলতে শুধু একটা, জ্যোৎস্না রাত্রিরে টোটো করে ঘুরে বেড়ানো আর তাল গাছের ডগায়। কথা শেষ না করে সে আমাকে দোতলায় পূর্বের একটা ঘরে নিয়ে গেল। তারপর জানালাগুলো খুলে দিয়ে বলল, উত্তরে পুকুর, জোছনায় পুকুরের জল কেমন ঝিলমিল করছে দেখুন। পুকুরে মাছ আছে, কাল জেলে ডেকে এনে মাছ ধরাবো। উঁকি মেরে দেখে ভালো লাগলো। তারপরই চোখে পড়ল আমার পাশেই টেবিলের ওপরে আমার ব্যাগ আর ব্রিফকেস রাখা আছে। ঘর তো তালা বন্ধ ছিল। ব্যাপারটা যে দেখছি একেবারে ভুতুড়ে। কালাচাঁদ হঠাৎ চেঁচিয়ে উঠল ফের, এই হনুমান, তাল গাছের ডগায় আবার চড়েছিস? আবার উঁকি মেরে কিছু দেখতে পেলুম না, কিন্তু তারপরেই পুকুরের জলে ঝপাং করে কেউ ঝাঁপ দিল। বললুম, কেউ যেন জলে ঝাঁপ দিল কালাচাঁদ খুড়ো। গোড়াচাঁদ নাকি? আজ্ঞে হ্যাঁ, কথায় বলে স্বভাব যায় না মোলে। বলে কালাচাঁদ আমার দিকে ঘুরল। বাবুমশাই, আপনি বাথরুমে গিয়ে
হাত মুখ ধোন, ওই দেখুন বাথরুম, আমি আপনার জন্য চায়ের ব্যবস্থা করি। সে রাতে আর কোনো গণ্ডগোল ঘটেনি। তবে শুয়ে পড়ার পর পুকুরের জলে কিছুক্ষণ অন্তর বার দুয়েক ঝপাং করে কার ঝাঁপিয়ে পড়ার শব্দ শুনেছি। কেউ তালগাছের ডগা থেকে পুকুরে ঝাঁপিয়ে পড়ছিল তা ঠিক, গোড়াচাঁদ নাকি? ভোরে কালাচাঁদের ডাকে ঘুম ভেঙে গিয়েছিল। সে কথা মতো বেডটি এনেছিল। চা খেতে খেতে ওকে গোড়াচাঁদের ব্যাপারটা জিজ্ঞেস করেছিলুম। কালাচাঁদ হাসতে হাসতে বলেছিল, ওকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই বাবু মশাই, মোনা ওঝার নাম করেছি, আর হতচ্ছাড়া আপনার কাছে ঘেঁষবে না, বরং একটুখানি বাইরে ঘুরে জায়গাটা দেখে আসুন, ভালো লাগবে। আমি বাজারে যাই, খুঁজে পেলে মোনা ওঝাকেও ডেকে আনবো, চিন্তা করবেন না। সত্যি ঘুমঘুমিতলার প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। গিরিবালা ভবনের কাছাকাছি কোনো বাড়ি নেই। ঝোপঝাড় জঙ্গলে লাল ফুলের শোভা আর পাখির ডাক শুনে আমার মগজের কল্পনা যন্ত্রটি চালু হয়ে গেল। বাড়ি ফিরেই লিখতে বসলুম। কালাচাঁদ তখনও ফেরেনি। কয়েক লাইন লিখেছি। নিচে কার হাঁক ডাক শোনা গেল, কালাচাঁদ, ও কালাচাঁদ খুড়ো, আমাদের মহামান্য লেখক মশাইয়ের সঙ্গে দেখা করতে এলুম। যা বাবা, গেল কোথায় কালাচাঁদ? ও কল্লোল বাবু। বিরক্ত হয়ে কাগজ কলম রেখে বারান্দায় গেলুম। তারাচরণ যশমশাইকে দেখতে পেলুম। তার হাতে একটা সুটকেস। একটু পরে তারাচরণ যশ উঠে এসে সুটকেস হাতেই নমস্কার করে সহাস্যে বললেন, আপনি আমার কি যে উপকার করেছেন, পদ্যটা যে শুনছে সেই বলছে খাসা পদ্য। বলে তিনি বারান্দার মেঝেতেই বসে পড়লেন। বললুম, আহা, ওখানে কেন, ঘরে চলুন। না মশাই, ঘরে বসে পদ্য জমবে না। বলে তিনি সুটকেস খুলে এক গাদা কাগজ বের করলেন। আপনাকে শোনাবো বলে এনেছি, ভুল থাকলে শুধরে দেবেন। আপনি বরং ওই চেয়ারে বসুন, আমি শুরু করি। সর্বনাশ, এ তো ভুতুড়ে উৎপাত নয়, মানুষের উৎপাত। এ উৎপাত ভূতের চেয়ে সাংঘাতিক। অতগুলো পদ্য শুনতে হলে সারাটা দিন কেটে যাবে। সন্দীপ কেন এসব লোকের কথা আমাকে বলেনি? যশমশাই কাগজের সাজানো স্তূপ মেঝে রেখে মুচকি হেসে বললেন, বলতে ভুলে গেছি, গতকাল সন্ধ্যায় সে এক কাণ্ড। হঠাৎ হতচ্ছাড়া গোড়াচাঁদ গিয়ে আমার পথ আটকে বলল, এবার তার পদ্য শুনতে হবে। বেগতিক দেখে মোনা ওঝার নাম করে শাসালুম, তখন কেটে পড়ল। গোড়াচাঁদ ওই পুকুরের ধারে বেঁকে থাকা একটা তাল গাছের ডগায় চেপেছিল, বুঝলেন? এই তো গত মাসের কথা। ওর মাথায় ছিট হলো, তারপর কি করে তাল গাছের ডগা থেকে পুকুরের ঠান্ডা জলে পড়ে অক্কা। অক্কা বোঝেন তো? হ্যাঁ, পৌষ মাসে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে। পুকুরের ঠান্ডা জলে পড়ে ব্যাস, গোড়াচাঁদকে যখন তোলা হলো তখন সে মরা, পেটে জল ভরা ঢোল মরা। যাকে ও কথা শুরু করি। এ বিপদের মুহূর্তে চোখ বুজে মনে মনে যশমশাইয়ের মতো বললুম, জয় মা তারা। কিন্তু তাতেও কাজ হলো না। যশমশাই সগর্জনে পদ্য, আসলে ছড়াপাঠ চালিয়ে যাচ্ছিলেন। মাথা মুন্ডু বোঝা যাচ্ছিল না। এই উৎপাত থেকে বাঁচবার জন্য শেষে মরিয়া হয়ে উঠেছিলুম। মুখ দিয়ে বেরিয়ে গেল, গোড়াচাঁদ খুড়ো বাঁচাও। হুমনি এক অদ্ভুত ঘটনা ঘটে গেল।
দক্ষিণ থেকে একটা জোরালো ঘূর্ণি হাওয়া এসে যশমশাইয়ের কাগজগুলো উড়িয়ে নিয়ে চলল। যশমশাই আর্তনাদ করলেন, হায় হায় হায়, এ কি হলো মাগো, এ কি হলো। ততক্ষণে কাগজগুলো শূন্যে ঘুরপাক খেতে খেতে পূর্ব দিকে ঘুরে উত্তরে পুকুরের জলে গিয়ে পড়ছিল। অবশ্য পরে তা দেখেছিলুম। এদিকে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে তারাচরণ যশ বারান্দা থেকে লাফ দিয়ে তার পদ্যের কাগজ ধরতে যাচ্ছিলেন। আমি তাকে টেনে ধরেছিলুম, তা না হলে উনি দোতলা থেকে নিচে পড়ে নির্ঘাত মারা যেতেন। বাধা পেয়ে তিনি সিঁড়ি বেয়ে নেমে গেলেন। তাকে অনুসরণ করলুম। কালাচাঁদ তখনও ফেরেনি। যশবাবুর সঙ্গে খিড়কির দরজা দিয়ে পুকুরের ঘাটে গেলুম। দেখলুম তার পদ্য লেখা কাগজগুলো সবই ছেঁড়া পাতার মতো জলে ভাসছে। ঘূর্ণি হাওয়াটা তখনও জলকে তোলপাড় করছে, তাই কাগজগুলো উল্টে পাল্টে ভিজে গিয়ে ডুবে যাচ্ছে। যশমশাই জলে ঝাঁপ দিতে যাচ্ছিলেন। তাকে দু হাতে চেপে ধরে বললুম, বরং মোনা ওঝাকে ডাকুন যশমশাই। উনি এবার চেঁচিয়ে উঠলেন, মোনা ওঝা, কোথায় আছিস রে? ওরে মোনা, শিগগির আয় রে। পেছনে কালাচাঁদের ডাক শোনা গেল, যশমশাই, কি হয়েছে? আমার সর্বনাশ করেছে গোড়াচাঁদ বেটার ছেলে, দেখে যা কালাচাঁদ, দেখে যা। কালাচাঁদ ঘাটে এলো। তার সঙ্গে একজন জটাজুটধারী লোক, তার হাতে ত্রিশূল, কপালে সিঁদুরে লাল। কালাচাঁদ বলল, বাজার করে মোনাকে ডেকে নিয়ে এলুম, কেননা হতচ্ছাড়া হনুমান গোড়াচাঁদ কলকাতার বাবু মশাইকে জ্বালাতন করতে পারে। মোনা, শিগগির ওকে সেদিনকার মতো দাঁড় কাক করে দাও। মোনা ওঝা লাল চোখে ওপারের তালগাছের দিকে তাকিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকল। তারপর কি অদ্ভুত ব্যাপার! সত্যি একটা দাঁড় কাক একটা তাল গাছের ডগায় উড়ে এসে বসল। তারপর কর্কশ স্বরে ডেকে উঠল, মোনা ত্রিশূল তুলে গর্জন করল, চুপ! মুখ খুললেই আবার অক্কা হয়ে যাবে। এবার দাঁড় কাকটা স্থির হয়ে বসে রইল। বললুম, যশমশাই, বাড়ি গিয়ে আবার পদ্য লিখতে বসুন, অন্তত মাস দেড়েক ধরে লিখতে থাকুন, তারপর আমার কাছে নিয়ে আসবেন, শুধরে দেব। আমি এখানে 2 মাস থাকব। তারাচরণ যশ খালি সুটকেস হাতে চুপচাপ চলে গেলেন। আমি দোতলার ঘরে গিয়ে এবার নিশ্চিন্ত মনে লিখতে বসলুম। তবে হ্যাঁ, সন্দীপ নতুন রকমের ভূতের কথা বলেছিল, মিলে গেল। ওকে বরং এই ভূত নিয়ে একটা বড় গল্প লিখে দেব। ভূত নিয়ে উপন্যাস লেখা কি সম্ভব আমার পক্ষে? সেটা পেরেছিলেন একমাত্র ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়।